কত নাম্বার পেপার এটা? 5 বোধ হয় নাকি? 5 তো। হুম, 5। মেজর 5 অ্যালজেব্রা 2 এর সিলেবাসটা আমি বলেছিলাম, তিনটে পার্ট রয়েছে: গ্রুপ থিওরি, রিং থিওরি এবং ভেক্টর স্পেস। তো আমরা ফার্স্ট শুরু করছি গ্রুপ থিওরি দিয়ে। আচ্ছা, তো প্রথমত ডেফিনেশন অফ গ্রুপ কে বলতে পারবে? গ্রুপ কাকে বলে? লেট জি বি আ নন এমটি সেট, এবং স্মল সার্কেল সেটা হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন। অন জি, তাই তো? অর্থাৎ স্মল সার্কেলটা হচ্ছে একটা ম্যাপিং, যার ডোমেনটা হবে জি ক্রস জি এবং কোডোমেনটা হবে জি, তাই তো? এরকম একটা ম্যাপিং হচ্ছে আমাদের স্মল সার্কেল। এটাকে অনেক সময় স্টার দিয়েও ডিনোট করা হয়। তাহলে আমাদের কাছে কি রয়েছে? আমাদের কাছে রয়েছে একটা নন এমটি সেট জি এবং সেই সেটের উপরেই ডিফাইন করা একটা ম্যাপিং বা বাইনারি কম্পোজিশন। এইবার এই জি কমা সার্কেল, জি কমা সার্কেল, এই যে অ্যালজেব্রিক স্ট্রাকচার, মানে একটা নন এমটি সেট কমা তার উপর ডিফাইন করা একটা বাইনারি কম্পোজিশন, এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে বলা হবে গ্রুপ। is said to be a group। কখন বলা হবে? যদি এটা অবশ্যই কিছু শর্ত মেনটেন করে, তাই না? কি শর্ত? শর্তগুলো কি ছিল? প্রথম শর্ত কি ছিল বলো? G is closed under the binary composition circle। এটা হচ্ছে প্রথম শর্ত। অর্থাৎ আমি যদি এই জি এর মধ্য থেকে দুটো এলিমেন্ট নিয়ে তাদের মধ্যে সার্কেলটা অ্যাপ্লাই করি, মানে এ কম্পোজিশন বি করি, তাহলে যে এলিমেন্টটা পাওয়া যাবে সেটাও জি এর মধ্যেই থাকবে। ফর অল এ কমা বি বিলংস টু জি। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? সার্কেলটাকে হতে হবে অ্যাসোসিয়েটিভ। অর্থাৎ এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, সেটা সমান কি হবে বলো? এ কম্পোজিশন বি কম্পোজিশন সি।
যেখানে এ বি সি হচ্ছে বিলংস টু জি। নাম্বার 3, the identity element contains in G। ঠিক আছে, জি গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে জি এর মধ্যেই থাকতে হবে। আইডেন্টিটি এলিমেন্টের শর্ত কি? ই কম্পোজিশন এ সমান এ কম্পোজিশন ই সমান যদি এ হয় ফর অল এ বিলংস টু জি, তখন এই ইটাকে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট, তাই তো? অর্থাৎ এই ইটাকে আমাদের জি এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এবং ফাইনালি নাম্বার 4, each element of G has an inverse in G। অর্থাৎ এ যদি একটা এলিমেন্ট হয় তার সঙ্গে এ ড্যাশ এর কম্পোজিশন করো, বা উল্টোটা এ ড্যাশ এর সাথে এ এর কম্পোজিশন করো, উত্তর আসবে আইডেন্টিটি এলিমেন্ট ই। তখন এই এ ড্যাশটাকে বলা হবে এ এলিমেন্টের ইনভার্স, এবং এই এ ড্যাশটাকে কিন্তু অবশ্যই জি এর মধ্যে থাকতে হবে। বুঝতে পারলে? তাহলে আমাদের জি সেটটা সার্কেলের রেসপেক্টে যদি এই চারটে কন্ডিশন মেনটেন করে, তখন আমরা জি নন এমটি সেটটাকে উইথ দ্য বাইনারি কম্পোজিশন সার্কেল কি বলতে পারবো? একটা গ্রুপ বলতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। যদিও এগুলো তোমাদের জানা, আমি তাও একবার মনে করিয়ে দিচ্ছি। কি বলো অঙ্কিতা? ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের জি যে সেটটা ছিল সেটাকে আমি নিচ্ছি এখানে জেড। জেডটা কি? জেডটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। পজিটিভ নেগেটিভ জিরো সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আর বাইনারি কম্পোজিশন সার্কেলটাকে আমি এখানে নিচ্ছি প্লাস। হ্যাঁ, তো এইবার এই জেড প্লাস এর রেসপেক্টে কি একটা গ্রুপ ফর্ম করবে, সেটাই আমরা এখানে দেখতে চাইছি। তো দেখো কন্ডিশন গুলো মেনটেন করে কিনা। নাম্বার 1, প্রথমত তুমি জেড এর মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নাও, এ এবং বি। তার মানে এ আর বি দুটোই ইন্টিজার, তাই তো? তো এখন আমরা যদি এ কম্পোজিশন বি করি, মানে এ প্লাস বি, লক্ষ্য করে দেখো এ এবং বি দুটোই ইন্টিজার, তাহলে এই দুটোকে যোগ করলে সেটাও একটা ইন্টিজারই হবে। বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। তার মানে দিস ইজ বিলংস টু জেড, অর্থাৎ প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল। সেকেন্ড কন্ডিশন,
আচ্ছা, যোগটা অবশ্যই অ্যাসোসিয়েটিভ হবে, কারণ আমি যদি জেড এর মধ্যে থেকে তিনটে এলিমেন্ট নিই এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানটা যা হবে, আর এ প্লাস বি প্লাস সি এর মানটাও তাই হবে, তাই না? কারণ এ বি সি তিনটেই ইন্টিজার, সুতরাং যোগটা অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। নাম্বার থ্রি, আইডেন্টিটি এলিমেন্ট, তাই তো? তো আইডেন্টিটি এলিমেন্ট কি হবে সেটা বার করতে হবে, সেক্ষেত্রে আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, তো এই ফর্মুলাটা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, টি কম্পোজিশনটা হচ্ছে ক্ষেত্রে প্লাস এ সমান এ প্লাস ই সমান হচ্ছে ই। এখান থেকে ই সমান কত হচ্ছে গো? এইটা জিরো হবে। হ্যাঁ, এই যে এ এ কেটে দিলে ইটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমাদের এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা হলো জিরো। এইবার জিরোটা কি জেড এর মধ্যে আছে? জিরোটা কি বিলংস টু জেড? অবশ্যই বিলংস টু জেড, তাই না? তার মানে এখান থেকে আমরা বলতে পারি আমাদের জেড যেটা সেটা কন্টেন্স করছে আইডেন্টিটি এলিমেন্ট। এবং ফাইনালি 4 নাম্বার, সেটা হচ্ছে ইনভার্স দেখতে হবে। তাহলে ইনভার্সের ফর্মুলা কি, যে এইটা হচ্ছে ইনভার্সের ফর্মুলা। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এ প্লাস এ ড্যাশ সমান এ ড্যাশ প্লাস এ ইজ ইকাল টু ই। ই মানে তো আমরা অলরেডি পেয়ে গেছি জিরো। তাহলে এখান থেকে এ ড্যাশ কত হচ্ছে বলতে পারবে? মাইনাস এ হবে। এ ড্যাশটা হচ্ছে মাইনাস এ। আচ্ছা, এ যদি ইন্টিজার হয় তাহলে মাইনাস এটাও অবশ্যই ইন্টিজার, তার মানে এটাও জেড এর মধ্যে রয়েছে। বুঝতে পারলে? তার মানে এ তার ইনভার্স কি হচ্ছে মাইনাস এ, সুতরাং প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কিন্তু আমাদের জেড এর মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি জেড কন্টেন্স the inverse of every element in G। বোঝা গেল? তাহলে যেহেতু 4টে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, সুতরাং এখান থেকেই আমরা বলতে পারছি যে জেড কমা প্লাস সেটা কিন্তু 100% একটা গ্রুপ, ইজ আ গ্রুপ। বলো, কোনো অসুবিধা? একই না? না স্যার। আচ্ছা, এইবারে এই 4 নাম্বার কন্ডিশন যেখানে লিখেছিলে তার নিচেই একটুখানি লিখে নাও যে জি কমা সার্কেল is said to be abelian group।
ঠিক আছে, আবেলিয়ান অর কমুটেটিভ কখন না যদি এ কম্পোজিশন বি সমান বি কম্পোজিশন এ হয় ফর অল এ কমা বি বিলংস টু জি। বুঝতে পারলে? অর্থাৎ কম্পোজিশনটা যদি কমিউটেটিভ হয় তাহলে গ্রুপটাকে বলা হবে আবেলিয়ান বা কমিউটেটিভ। এক্ষেত্রে জেড কমা প্লাস এটা কি আবেলিয়ান গ্রুপ হবে? কি মনে হচ্ছে? হবে। অবশ্যই হবে, কারণ দুটো ইন্টিজারের যোগ সেটা আগে পরে করলেও কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে লেখো সিন্স এ প্লাস বি সমান বি প্লাস এ for all a comma b belongs to G, then G is abelian. ঠিক আছে, তাহলে গ্রুপ ব্যাপারটা মনে পড়ে গেল, তাই তো? আচ্ছা, নেক্সট ডেফিনেশন। লেট G comma circle be a group, then the order of the group is the number of elements in G। বুঝতে পারলে? তাহলে জি সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেই সংখ্যাটাই হয়ে যাবে আমাদের জি গ্রুপের অর্ডার। যদি সংখ্যাটা ইনফাইনাইট হয় সেক্ষেত্রে অর্ডারটাও ইনফাইনাইট হবে, আর ফাইনাইট হলে যতগুলো থাকবে সেই সংখ্যাটাই হয়ে যাবে আমাদের জি গ্রুপের অর্ডার। বোঝা গেল? এবং এই অর্ডারটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি, and it is denoted by অর্ডারটাকে এইভাবে ডিনোট করা হয় মডের মধ্যে জি অথবা ও বা স্মল সার্কেল ব্র্যাকেটে জি। হ্যাঁ, এই ওটা কিন্তু বাইনারি কম্পোজিশন না, এই ও ফর হচ্ছে অর্ডার। বুঝতে পারলেন? আচ্ছা, এটা গেল গ্রুপের অর্ডার। এইবার চলে এসো গ্রুপের মধ্যবর্তী কোনো একটা এলিমেন্টের অর্ডার। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো লেট এ বিলংস টু জি। এ হচ্ছে আমাদের জি এর মধ্যবর্তী যে কোনো একটা এলিমেন্ট। দেন
the order of A is the smallest positive integer n. Such that a to the power n is equal to e. বুঝতে পারলে? And it is denoted by O of A, অর্থাৎ কোন এলিমেন্টের অর্ডার সেটা কিন্তু অবশ্যই কি হবে, একটা পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, অর্ডার কখনো জিরো হতে পারে না, অর্ডার কখনো নেগেটিভও হতে পারে না, এবং অর্ডার কখনো ফ্র্যাকশনও হতে পারে না। অর্ডার সবসময় ইন্টিজার হয় এবং পজিটিভ ইন্টিজার হয়। কোন পজিটিভ ইন্টিজারটা হবে না, যেটা এর পাওয়ারে বসে উত্তরটা আইডেন্টিটি এলিমেন্ট ই আসবে, সেই পজিটিভ ইন্টিজারটা। এবার যদি এরকম একাধিক এন পাওয়া যায়, তাহলে সব থেকে যে ছোট এন সেইটাই হয়ে যাবে আমাদের অর্ডার। বুঝতে পারলে? এখানে ই এর ভ্যালুটা কত হতে পারে? ইটা হচ্ছে আমাদের গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট, সেটা সেটা গ্রুপের উপর ভ্যারি করবে। যেরকম এই গ্রুপটা যদি হয় জেড কমা প্লাস, সেক্ষেত্রে ইটা জিরো, অন্য গ্রুপ হলে ইটা পাল্টে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আর যদি এরকম কোনো এন এক্সিস্ট না করে, হুম, সেক্ষেত্রে আমরা বলবো অর্ডারটা হবে ইনফাইনাইট। আর যোগের রেসপেক্টে লিখে নাও, প্যারা চেঞ্জ করে বা পরের লাইনে লেখো ফর অ্যাডিশন, ফর অ্যাডিশন মানে যোগের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হয়ে যাবে এরকম, n ইন্টু a ইজ ইকুয়াল টু। ঠিক আছে, মানে বাইনারি কম্পোজিশনটা যদি যোগ থাকে তাহলে আমাদের এই কন্ডিশনটা চেক করতে হবে, আর যদি যোগের পরিবর্তে অন্য যে কোনো কিছু থাকে তখন আমাদের এই কন্ডিশনটা চেক করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার যদি এরকম কোনো n খুঁজে আমরা না পাই, if no such n exist, then অর্ডার অফ এ যেটা সেটা হয়ে যাবে ইনফাইনাইট। কথা বোঝা গেল? এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। এক্সাম্পল, আমি একটা গ্রুপ নিচ্ছি, জি সেটের মধ্যে রয়েছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এবং অপারেশন যেটা সার্কেল, সেটাকে আমি নিচ্ছি গুণ, মানে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জি সেটটা গুণের রেসপেক্টে অবশ্যই কিন্তু একটা গ্রুপ ফর্ম করবে। হ্যাঁ, দেন জি কমা ডট ইজ আ গ্রুপ। এটা আমরা চেক করলাম না, ওই চারটে যে কন্ডিশন ছিল সেই চারটে কন্ডিশন অবশ্যই ভেরিফাই করা যাবে।
আচ্ছা, তাহলে এখন আমাকে বলতে পারবে এই গ্রুপটার অর্ডার কত, জি গ্রুপের অর্ডার কত? স্যার এইট হবে কি? হুম, 8 টু দি পাওয়ার n যদি করা হয়, আমি কি তাহলে বলছি কি ভালো অর্ডারটা করে হবে? শোনো, আমি বলছি জি গ্রুপের অর্ডার কত? 3 হবে। 3 হবে কেন? ও 3 হবে, হ্যাঁ। 3টে এলিমেন্ট আছে যে। কারণ জি এর মধ্যে 3টে এলিমেন্ট আছে। তাহলে এক্ষেত্রে আমাদের অর্ডার অফ জি সেটা অবশ্যই 3। এখন এই এলিমেন্ট গুলোর অর্ডার বার করবো, হ্যাঁ। তো প্রথমে যদি ওমেগা, আচ্ছা অর্ডার বার করতে গেলে লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু আগে আইডেন্টিটি এলিমেন্টটা খুঁজে নিতে হবে। তো আইডেন্টিটি এলিমেন্টটা আগে বার করে নিই। আইডেন্টিটি এলিমেন্টের ফর্মুলা কি ছিল? এই যে এইটা, এই ফর্মুলাটা ব্যবহার করো। তাহলে প্রথমে তুমি আইডেন্টিটি এলিমেন্টের ফর্মুলাটা ইউজ করো। ই কম্পোজিশন এ সমান এ কম্পোজিশন ই সমান এ। আচ্ছা, এখানে কম্পোজিশন মানে হচ্ছে গুণ। বলো ই এর মান কত হচ্ছে? স্যার 1। 1। তার মানে এই গ্রুপটার ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হলো 1। আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু গ্রুপ ওয়াইজ চেঞ্জ হবে, হ্যাঁ। আচ্ছা, এইবার তুমি দেখো ওমেগার অর্ডার কত। ওমেগার অর্ডার খুঁজতে চাইছি আমরা। তার মানে আমাদের দেখতে হবে ওমেগার পাওয়ারে কত বসালে ই আসছে মানে 1 আসছে। বলো ওমেগার পাওয়ারে সর্বনিম্ন কত বসালে উত্তর 1 হবে? 3 স্যার। ওমেগা কিউবের মান তো 1 হয়। ওমেগা কিউব 1। 3-এর থেকে ছোট কোনো সংখ্যা বসালে কি 1 হবে? না, না। হবে না। তাহলে 3টাই হচ্ছে সব থেকে ছোট, সেই কারণে ওমেগার অর্ডার হয়ে গেল 3। বুঝতে পারলে? ঠিক একইভাবে হ্যাঁ। তাহলে ওমেগা স্কোয়ার এর অর্ডার কত হবে বলো? ওমেগা এবার স্কোয়ার। তোমাকে দেখতে হবে ওমেগা স্কোয়ার তার পাওয়ারে কত বসালে উত্তর 1 আসে। 6 বসালে হবে, 6। ছোটর দিকে ভাবো। ছোট। দিকে। বুঝতে পারছি ক্রমিক না কত কথা হবে। অঙ্কিতা, 3 বসাতে হবে। হ্যাঁ 3 হবে। 3 হবে। 3 বসালেই তো হয়ে যাচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1। তাহলে ওমেগা স্কোয়ার এর অর্ডারও কিন্তু 3, হ্যাঁ। আর আমরা যদি 1 এর অর্ডার ভাবি সেটা কত হবে? 1 যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট এক্ষেত্রে, তার মানে তার অর্ডার অবশ্যই 1 হবে, হ্যাঁ। আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার অলওয়েজ 1 হয়। সেটা তুমি এখানটায় লিখে নিতেও পারো। অ্যান্ড বলে লেখো, অ্যান্ড অর্ডার অফ ই অলওয়েজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার অলওয়েজ 1 হয়, কারণ ই এর পাওয়ারে 1 বসালেই ই চলে আসে। ঠিক আছে, বুঝতে পারলে? বলো।
কে বুঝতে পারলে না? ঠিক আছে, তাহলে আরেকটা গ্রুপ দিন। এইবার আমাদের জি হচ্ছে এইরকম, 1 - 1 i - i, আর কম্পোজিশন যেটা সেটা হচ্ছে ওই একই রকম গুণ। হ্যাঁ, তো এক্ষেত্রেও জিটা অবশ্যই একটা গ্রুপ ফর্ম করবে, জি কমা ডট ইজ আ গ্রুপ। আচ্ছা, তো এবার আমাকে বলো অর্ডার অফ জি কত? 4। 4, কেন? 4টে এলিমেন্ট আছে এখানে, তাই এইবার বলো গ্রুপটাই অর্ডার অফ আই কত? আচ্ছা, তার আগে বলো এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট ই সেটা কি হবে? আইডেন্টিটি কি করে বের করতে হয় একবার একবার বলে দিন। এই তো, এইভাবে, এই নাও দিয়ে এটা করলাম এইভাবে। স্যার 1 হবে আইডেন্টিটি এলিমেন্ট। 1 হবে, গুণের গুণ থাকলে অলওয়েজ 1ই হবে, তাই না? যোগের ক্ষেত্রে 0 হয় আর গুণের ক্ষেত্রে 1 হয়। আচ্ছা, এইবার বলো অর্ডার অফ আই সেটা কত হচ্ছে? স্যার 4 হবে। হুম, হবে কারণ আই স্কোয়ার সমান -1 হলে আমাকে 1 যদি করতে হয় তাহলে ওটা স্কোয়ার করে দিলে তো 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অর্ডার অফ আই 4 হবে, কারণ আই এর পাওয়ারে সর্বনিম্ন 4 বসালেই আমরা আইডেন্টিটি এলিমেন্ট ই পাচ্ছি। ঠিক আছে, অর্ডার অফ মাইনাস আই সেটা কত হবে? 2 হবে, 2। মাইনাস আই এর পাওয়ারে 2 বসালে 1 হয়। তাই তো হয়, আই মানে হচ্ছে তার স্কোয়ার করলে ওটা তো -1 হবে, তার সঙ্গে -1 গুণ থাকবে। মাইনাস আই পাওয়ারে 2 বসালে 1 হয়, তাই তো? হুম। ভেরি গুড। আর বাকিরা কি বলছো? i⁴ তো হবে মনে হচ্ছে। i⁴ হবে। হুম, ও সরি মাইনাস স্যার, আই হ্যাঁ, তার সরি পাওয়ারে 2 সরি সরি, বসালে ওখানে -1 তো হয়। স্কোয়ার আছে। ঠিক আছে, ভুল করেছি আমি। এটাকে আমি ভুল ভেবেছি বলে না, মাইনাসটা বাইরে আছে। এটাকে ভুল বলে না, এটাকে বলে ব্লান্ডার। আচ্ছা, এবার বলো -1 তার অর্ডার কত? 2। 2। 2, কারণ -1 এর পাওয়ারে 2 বসালে তোর আইডেন্টিটি এলিমেন্ট 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে অর্ডার ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা, এইবার যদি আমি এই গ্রুপটা নিই, জেড কমা প্লাস, এই গ্রুপটা নিলাম, হ্যাঁ, জেড কমা প্লাস, তো সেক্ষেত্রে অর্ডার অফ জি কত হবে বলো? জি মানে হচ্ছে ক্ষেত্রে জেড, জি হচ্ছে জেড
আর কম্পোজিশন যেটা সেটা হচ্ছে প্লাস। তাহলে অর্ডার অফ জি সেটা কত হচ্ছে বলো? স্যার ইনফাইনাইট হবে কি? মানে এখানে তো অবশ্যই ইনফাইনাইট। জেডটা তো আমরা পাচ্ছি না, মানে শুরু হ্যাঁ, হচ্ছে এক কারণ থেকে জেড জেড এর সবই কেটে মধ্যে যাবে। অসংখ্য এলিমেন্ট রয়েছে, হ্যাঁ। সেই কারণে অর্ডার অফ জিটা ইনফাইনাইট। ঠিক আছে। আচ্ছা, এইবার 1 জেড এর মধ্যে আছে, 2 জেড এর মধ্যে আছে, তাই না? তো এক্ষেত্রে ইটা কত হবে বলো? একটু আগেই আমরা বার করেছি ইটা 0 জেড কমা প্লাস এর ক্ষেত্রে, তাই না? তো এইবার আমরা থ্রি থ্রি তার অর্ডার বার করতে চাইছি। থ্রিটা জেড এর মধ্যে রয়েছে, তো 3 এর অর্ডার আমরা বার করতে চাইছি। হ্যাঁ, দেখো যেহেতু অপারেশনটা যোগ, তার মানে আমাদের ডেফিনেশনে কি বলেছিল, যোগের ক্ষেত্রে কোন প্রপার্টিটা মানতে হবে, এই যে এই প্রপার্টিটা, n ইন্টু এ ইজ ইকুয়াল টু ই হতে হবে, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি আমাদের এমন একটা এন খুঁজে বার করতে হবে যার সাথে 3 এর গুণ করলে উত্তর ই আসে, মানে 0 আসে। বলো দেখি তাহলে এই শূন্য স্থানে কি হবে, 3-এর সঙ্গে এটা কত গুণ জিরোই করলে হবে। 0 আসে? জিরো। হ্যাঁ, 0 0। জিরো হবে। 0 হবে। তার মানে 3-এর অর্ডার 0। ভেবে বলছো তো? এটা তো স্যার যোগের রেসপেক্টে আছে, ইয়ের ভ্যালুটা। রেসপেক্ট। যোগের ক্ষেত্রে হলে প্লাস হবে, তাহলে ওটা -3 হবে তো। মাইনাস তো অর্ডার তো মাইনাস হতে পারে না স্যার, আগে বলে দিয়েছে। না, যোগের ক্ষেত্রে নিয়ম কি, এই যে n ইন্টু এ সমান ই। ও। এটা আমরা কত নিয়েছি, এটা মানে হচ্ছে যার অর্ডার বার করতে চাইছি 3, এই যে 3, ই হ্যাঁ, মানে কত পেয়েছি, 0। তাহলে n কত হবে, মানে 3-এর সঙ্গে কত গুণ করলে উত্তর 0 আসবে? 0 গুণ করলে হবে। 0, তার মানে 3-এর অর্ডার 0, তাই তো? হ্যাঁ, সেটাই তো হচ্ছে। ঠিক, এটা 3-এর অর্ডার 0। অর্ডার তো সবসময় একটা পজিটিভ ইন্টিজার হতে হবে। হ্যাঁ, দেখো অর্ডারে কি বলা ছিল, অর্ডার হচ্ছে পজিটিভ ইন্টিজার, তো 0 কি হুম। পজিটিভ ইন্টিজার? না। তাহলে 3-এর অর্ডার 0 কি করে হবে? 0 বাদ দিয়ে ভাবো, পজিটিভ ইন্টিজার ভাবো, মানে এখানে এমন কোন পজিটিভ ইন্টিজার বসালে উত্তরটা 0 আসবে? কি বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ। কি হবে তাহলে পজিটিভ ইন্টিজারটা? এখানে কি 3-এর অর্ডারটা ইনফাইনাইট হবে? হ্যাঁ, ভেরি গুড। এখানে এমন কোনো পজিটিভ ইন্টিজার নেই যার হুম। সঙ্গে 3-এর গুণ করলে উত্তর 0 আসতে পারে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি আমরা কোনো এন পাচ্ছি না যে এনটা আমাদের অর্ডারের ডেফিনেশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখানে কি লেখা হলো, ইফ নো সাচ এন এক্সিস্ট, যদি এরকম কোনো এন ইনফাইনাইট খুঁজে হবে। না পাওয়া যায় সেক্ষেত্রে অর্ডারটা কি হবে, ইনফাইনাইট হয়ে যাবে। সুতরাং 3-এর অর্ডার হচ্ছে এক্ষেত্রে ইনফাইনাইট। কথা বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবার আমাকে অর্ডার অফ 5 কত হবে বলো? এটাও তো ইনফাইনাইটই হবে। এটাও ইনফাইনাইট। ইনফাইনাইটই হবে, হ্যাঁ। তার মানে 0 বাদ দিয়ে, 0 যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তার অর্ডার তো 1ই হবে।
তো 0 বাদ দিয়ে জেড এর মধ্যে যা এলিমেন্ট আছে প্রত্যেকের অর্ডারই কিন্তু অবশ্যই হবে ইনফাইনাইট। ক্লিয়ার? হুম। ঠিক আছে, আচ্ছা চলে এসো নেক্সট ডেফিনেশন অফ সাবগ্রুপ। সাবগ্রুপ, let G comma circle be a group and capital H be a non-empty subset of G. ঠিক আছে, আচ্ছা এইবার এই H যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তখন H-টাকে আমরা সাবগ্রুপ বলতে পারবো। দেন H comma circle is a subgroup of G comma circle if and only if কন্ডিশন দুটো হচ্ছে এগুলো। প্রথম কন্ডিশন, আমি H এর মধ্যে থেকে দুটো এলিমেন্ট নেব A আর B, নিয়ে তাদের উপর কম্পোজিশন অ্যাপ্লাই করব, A কম্পোজিশন B করার ফলে নতুন যে এলিমেন্টটা আসছে সেটা দেখব H এর মধ্যে আছে কিনা, এটা প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে H এর মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট নেব A, তার ইনভার্স বার করব, A ইনভার্স, সেইটা দেখবো H এর মধ্যে আছে কিনা। বুঝতে পারলে? তাহলে এই 1 আর 2 এই দুটো কন্ডিশন মেনটেন করলেই H-টাকে আমরা বলতে পারবো সাব। অনেক সময় এই দুটো কন্ডিশনকে একত্রে এইভাবেও বলা হয়ে থাকে, A comma B belongs to H, সেখান থেকে আমাদের চেক করতে হবে A কম্পোজিশন B ইনভার্স এইটা H এর মধ্যে আছে। হ্যাঁ, এই 1 আর 2 আলাদা আলাদা করে চেক করাও যা, আর এইটা চেক করাও তাই। বুঝতে পারলেন? এই দুটো কিন্তু একই জিনিস। ক্লিয়ার? বলো হ্যাঁ কিনা। একটা এক্সাম্পল দিই। ধরো এক্ষেত্রে আমরা জিটাকে জি কমা সার্কেল, হ্যাঁ সেই গ্রুপটাকে নিচ্ছি জেড কমা প্লাস। আচ্ছা এইবার এইচটাকে নিচ্ছি এন, সেট অফ ন্যাচারাল। আচ্ছা এনটা অবশ্যই সাবসেট অফ জেড। ঠিক আছে, এখন এই এন যেটা সেইটা সাবগ্রুপ হবে কিনা আমরা চেক করতে চাইছি। হ্যাঁ, তো এই 1 আর 2 দুটো কন্ডিশনকে আমাদের ভেরিফাই করাতে হবে। তো এটা কি সাবগ্রুপ হবে কি মনে হচ্ছে? প্রথম কন্ডিশনটাই হচ্ছে এন এর মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিতে হবে।
তাহলে আমি এ আর বি দুটো এলিমেন্ট নিয়ে নিলাম, এর মধ্যে থেকে দুটোই ন্যাচারাল নাম্বার। এবার সেই দুটোকে যদি যোগ করা হয় এ প্লাস বি, সেটাও কি একটা ন্যাচারাল নাম্বার হবে? কি বলছো? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার, ন্যাচারাল নাম্বার হবে। হবে। তার মানে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই। ঠিক আছে, এইবার সেকেন্ড কন্ডিশনটা, তাই তো? আচ্ছা, এ রয়েছে এন এর মধ্যে, তাহলে এ ইনভার্স কত হবে? ইনভার্সের ফর্মুলা কি ছিল? এই যে এইটা হচ্ছে ইনভার্সের ফর্মুলা, এ কম্পোজিশন এ ড্যাশ সমান এ ড্যাশ কম্পোজিশন এ সমান ই। এই এ ড্যাশটা হচ্ছে এ এর ইনভার্স। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি ফর্মুলাটা হচ্ছে এরকম, এ কম্পোজিশন এ ইনভার্স সমান এ ইনভার্স কম্পোজিশন এ সমান ই, তাই তো? আচ্ছা, ই এর মানটা কত গো? জেড কমা প্লাস এর ক্ষেত্রে এটা কত? 0 বলেছিলেন এডিশনের ক্ষেত্রে। 0। 0 0। আচ্ছা, তার মানে এ প্লাস এ ইনভার্স সমান এ ইনভার্স প্লাস এ সমান 0। তাহলে এখান থেকে এ ইনভার্সটা কত হচ্ছে? মাইনাস এ হবে। মাইনাস এ। এটা কি একটা ন্যাচারাল নাম্বার? না, হবে না এটা। না, কারণ এটাকে যদি আমি মনে করি 5, সেটা ন্যাচারাল নাম্বার, কিন্তু -5 সেটা ন্যাচারাল নাম্বার নয়। তার মানে অ্যাকচুয়ালি এ ইনভার্সটা এন এর মধ্যে থাকছে না। কথা বোঝা গেল? সুতরাং 1 নাম্বার কন্ডিশনটা মেনটেন হলো, ঠিক আছে, কিন্তু 2 নাম্বার কন্ডিশনটা মেনটেন হচ্ছে না। তাহলে যেহেতু 2 নাম্বারটা মেনটেন হচ্ছে না, সেই কারণে আমরা এনটাকে কি সাবগ্রুপ বলতে পারবো? হুম? না স্যার। না স্যার। তাহলে এন কমা প্লাস is not a subgroup of z, plus। ঠিক আছে, সাবগ্রুপের ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট চলে আসো সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ, a group G comma circle is said to be a cyclic group। ঠিক আছে,
তাহলে জি কমা সার্কেল এই গ্রুপটাকে আমরা কখন সাইক্লিক গ্রুপ বলতে পারবো না, যদি আমরা একটা এলিমেন্ট পাই, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি। হ্যাঁ, জি এর মধ্যে যদি একটা এলিমেন্ট এ থাকে, কিরকম এলিমেন্ট না, সাচ দ্যাট জি গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এ টু দি পাওয়ার সামথিং এইভাবে লিখতে পারছি, যেখানে এন হচ্ছে বিলংস টু জেড। ঠিক আছে, বোঝা গেল? তার মানে ব্যাপারটা কি হলো না, জি গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট এ আমরা খুঁজে পাবো, যার পাওয়ারে কোনো ইন্টিজার বসালে আমাদের জি গ্রুপের বাকি এলিমেন্ট গুলো চলে আসবে। অর্থাৎ জি গ্রুপের এলিমেন্ট গুলো চেহারা হয়ে যাবে এরকম এ টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে ইন্টিজার। তখন আমরা জি গ্রুপটাকে বলতে পারবো সাইক্লিক গ্রুপ। ঠিক আছে। আচ্ছা, ফর অ্যাডিশন, যদি যোগ থাকে অপারেশন, ফর অ্যাডিশন সেক্ষেত্রে আমাদের জি গ্রুপের এলিমেন্ট গুলো চেহারা হতে হবে এরকম এন ইন্টু এ, যেখানে এন বিলংস টু জেড। হ্যাঁ, তাহলে শুধুমাত্র যোগ থাকলে এইরকমটা হতে হবে, আর যোগ বাদ দিয়ে অন্য যে কোনো অপারেশন থাকুক না কেন সেক্ষেত্রে আমাদের এই রকম চেহারা হতে হবে। তখনই আমরা গ্রুপটাকে বলতে পারবো সাইক্লিক গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে জি গ্রুপটাকে এইভাবেও লেখা হয়। হ্যাঁ, আর এটাকে বলা হয় জি গ্রুপের জেনারেটর, and A is called the generator of A. কেন? কারণ এটাই দেখো জি গ্রুপটাকে জেনারেট করছে, অর্থাৎ এ এর মাধ্যমে আমি জি গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে এক্সপ্রেস করতে পারছি, সেই কারণে এটাকে বলা হচ্ছে জি গ্রুপের জেনারেটর। ঠিক আছে, বুঝতে পারলে? বলো হ্যাঁ কি স্যার। এক্সাম্পল দিই। ধরো এই গ্রুপটার কথাই আমি ভাবছি, জি সমান যেটা ছিল একটু আগেই নিলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর অপারেশনটা কি ছিল? তো এক্ষেত্রে জিটা কি একটা সাইক্লিক গ্রুপ হবে? বলো। নীল?
কি বলছো? ওমেগা জেনারেটরটা। হ্যাঁ, জেনারেটরটা ওমেগা। কেন? কারণ জি গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে আমি ওমেগার মাধ্যমে লিখতে পারছি। দেখো, ওয়ান সেটাকে লিখতে পারি ওমেগা কিউ, তারপরেরটা ওমেগা পাওয়ারে ওয়ান, তারপরেরটা ওমেগা পাওয়ারে টু। অর্থাৎ জি গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এইরকম লিখতে পারছি ওমেগা পাওয়ারে এন, যেখানে এনটা হচ্ছে আমাদের বিলংস টু জেড। সুতরাং জিটা অবশ্যই একটা সাইক্লিক গ্রুপ এবং জেনারেটেড বাই ওমেগা। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এই এলিমেন্ট গুলোকে তো এরকম ভাবেও লেখা যায়। ওয়ান সেটাকে আমি লিখতে পারি ওমেগার স্কয়ার পাওয়ারে থ্রি, লিখতেই পারি। আচ্ছা, ওমেগা সেটাকে আমি লিখতে পারি ওমেগা স্কয়ার পাওয়ারে টু, ওমেগা টু দি পাওয়ার ফোর সেটা মানেই ওমেগা। আর তারপরে ওমেগা স্কয়ার সেটাকে লিখছি ওমেগা স্কয়ার পাওয়ারে ওয়ান। বুঝতে পারলে? তার মানে দেখো, এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি ওমেগা স্কয়ার তার পাওয়ারে সামথিং আকারে লিখতে পারছি। তার মানে আমরা বলতে পারি জিটা কিন্তু অলসো জেনারেটেড বাই ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ারটাও কিন্তু জি গ্রুপের একটা জেনারেটর। অর্থাৎ জি যদি সাইক্লিক গ্রুপ হয়, তার কিন্তু একটাই যে জেনারেটর থাকবে এরকম কোনো ব্যাপার নয়, একাধিক জেনারেটর থাকতেই পারে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এখন যদি আমি এই গ্রুপটার কথা বলি, ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই, তাহলে এটা কি সাইক্লিক গ্রুপ হবে? কি বলছো? এটাকে আয়ের রেসপেক্টে তো ইয়ে করা যায়, মানে লেখা যায় এটাকে। হবে। তাহলে আইটাকে জেনারেটর ধরেও করা যেতে পারে। হ্যাঁ, তাহলে ওয়ান সেটাকে আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার ফোর, মাইনাস ওয়ান সেটাকে কি লিখবো বলো? আই টু দি পাওয়ার স্কোয়ার। টু, তারপরে আই টু দি পাওয়ার ওয়ান, আর মাইনাস ওয়ান সেটাকে লিখছি আই টু দি পাওয়ার থ্রি। তার মানে অবশ্যই জিটা হয়ে যাচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, যেটা কিনা জেনারেটেড বাই আই। ঠিক আছে, নাম্বার থ্রি, জিটাকে আমি নিচ্ছি জেড। তার মানে জেড এর মধ্যে কি আছে বলো? জিরো, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, ডট ডট ডট। আর অপারেশনটাকে নিচ্ছি প্লাস। তো এটা কি একটা সাইক্লিক গ্রুপ হবে? অপারেশনটা যেহেতু প্লাস নিয়েছি, তাহলে আমাদের এক্সপ্রেসটা কিভাবে করতে হবে? এন ইন্টু এ, এইভাবে এক্সপ্রেস করতে হবে। দেখো তো তাহলে হচ্ছে কিনা। স্যার এন এর ভ্যালুটা তো নেগেটিভও হতে পারে, তাই না? হ্যাঁ, ইন্টিজার তো, জিরো নেগেটিভ সবকিছুই হতে পারে।
তাহলে এটাকে একের রেসপেক্টে করা যাবে তো, কারণ এন এর মান আমরা 1 2 3 -1 2 3 এভাবে ধরলেও তো পুরো জেড সেটটাকে কনস্ট্রাক্ট করা যেতে পারে। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি জিরোটাকে আমরা কিভাবে লিখবো? 0 × 1। আচ্ছা, ওয়ানটাকে কিভাবে লিখবো? 1 × 1। -1টাকে কিভাবে লিখবো? -1 × 1। টুটাকে কিভাবে লিখবো? 2 × 1। -2টাকে লিখবো -2 × 1। এইভাবে চলবে, তাই না? তার মানে লক্ষ্য করে দেখো, এই জি সেটের মানে জেড এর প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমরা n×1 এই ফরম্যাটে লিখতে পারছি, যেখানে এনটা হচ্ছে বিলংস টু জেড, তাই কি না? তার মানে এক্ষেত্রে জি যেটা, সেটা হচ্ছে জেনারেটেড বাই 1। কথা বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাইক্লিক গ্রুপের বেসিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই পর্যন্তই তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল। তো পুরো সেকেন্ড সেমিস্টারটা রিক্যাপ করে দিলাম আমি। বলো, এই পর্যন্ত কোথাও কোনো ডাউট থাকলে আমাকে জানাও। কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইবার কিছু ইম্পর্টেন্ট থিওরেম আমি বলবো এখানে। অবশ্যই প্রমাণ বলবো না, শুধুমাত্র স্টেটমেন্ট, এগুলো মনে করিয়ে দেবো। এর প্রমাণগুলো আমরা সেকেন্ড সেমিস্টারে করেছিলাম। তবে এই স্টেটমেন্ট গুলো আমাদের সামনে লাগবে। হ্যাঁ, যে থিওরেম গুলো আমরা প্রমাণ করব পরবর্তীতে ফোর্থ সেমে যেগুলো আছে, তার প্রমাণ করতে গেলে এই থিওরেম গুলোর প্রয়োজন হবে। সেই কারণে আমি এখানে জাস্ট থিওরেমের স্টেটমেন্ট গুলো বলে দিচ্ছি। তাহলে হেডিং করতে পারো সাম ইম্পর্টেন্ট থিওরেমস। নাম্বার 1 দিয়ে লেখো, লেট জি কমা সার্কেল বি আ গ্রুপ। দেন নাম্বার 1, G contains only one identity element। ঠিক আছে, তার মানে আইডেন্টিটি এলিমেন্টের সংখ্যা কিন্তু একটাই হবে, একাধিক কখনোই হবে না। এবার সেটা গ্রুপ ওয়াইজ ভ্যারি করবে, এক একটা গ্রুপের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট একটাই হবে। বোঝা গেল? ঠিক একইভাবে নাম্বার 2, ইচ এলিমেন্ট has only one inverse। মানে কোনো একটা এলিমেন্টের ইনভার্স যদি তুমি বার করো, সেটা কিন্তু ইউনিক হবে, বা একটাই হবে, একাধিক ইনভার্স কখনোই থাকতে পারে না।
নাম্বার 3, এ কম্পোজিশন বি তার হোল ইনভার্স যদি থাকে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স for all a comma b belongs to G. Next, number 4. Order of A is equal to order of A inverse. ঠিক আছে, কোনো একটা গ্রুপের ক্ষেত্রে A এর যা অর্ডার হবে A ইনভার্স এর অর্ডার কিন্তু সেম হবে। নাম্বার 5, যদি অর্ডার অফ A সমান n হয় এবং এর পাওয়ারে n বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা বসিয়ে যদি ই পাওয়া যায়, তাহলে n যেটা সেটা কিন্তু অবশ্যই m কে ভাগ করবে বা ডিভাইড করবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 6, if order of a সমান n, ঠিক আছে, দেন তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার m, অর্ডার অফ a টু দি পাওয়ার m সেইটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এরকম n বাই জিসিডি অফ m। আচ্ছা, এক্ষেত্রে m যেটা সেটা কিন্তু অবশ্যই পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার হবে। নাম্বার 7, আচ্ছা এটা 6 পর্যন্তই হলো। এইবার 2 নাম্বার দিয়ে লেখো। 1-এর 6টা হলো, এবার 2 নাম্বার দিয়ে লেখো। বা এর মধ্যেই লেখা যাবে, 7 নাম্বার দিয়েই লেখা যাবে। if h and k are subgroups of G, ঠিক আছে, এইচ আর কে দুটো জি এর যদি সাবগ্রুপ হয় সেক্ষেত্রে এই দুটোর ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন কে সেটাও কিন্তু একটা সাবগ্রুপ হয়ে যাবে, ইজ আ সাবগ্রুপ অফ জি। মানে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সেটাও একটা সাবগ্রুপ হয়ে যায়। কিন্তু ইউনিয়ন যেটা সেটা সাবগ্রুপ নাও হতে পারে, বাট এইচ ইউনিয়ন কে may or may not be a subgroup। বুঝতে পারলে?
ইন্টারসেকশনটা অবশ্যই সাবগ্রুপ হবে, কিন্তু ইউনিয়নটা সাবগ্রুপ হতেও পারে আবার নাও হতে পারে। নাম্বার 8, এইবার এই ইউনিয়নটা সাবগ্রুপ হবে কখন? H ইউনিয়ন K ইজ আ সাবগ্রুপ অফ G। মানে ইন জেনারেল হতেও পারে আবার নাও হতে পারে, যদি আমাদের H যেটা সেটা সাবসেট অফ K হয়, অথবা K যেটা সেটা সাবসেট অফ H হয়। হ্যাঁ, সেক্ষেত্রে H ইউনিয়ন K সেটা কিন্তু অবশ্যই সাবগ্রুপ হবেই হবে। বুঝতে পারলেন? ইন জেনারেল নাও হতে পারে, তবে এই দুটোর মধ্যে একটা অপরের সাবসেট হলে ইউনিয়নটাও সাবগ্রুপ হয়ে যাবে। কথা বোঝা গেল? মানে হচ্ছে স্যার এইচ আর কে তো সেম সমান হবে তাহলে এক্ষেত্রে। হ্যাঁ, না না, এটা অ্যান্ড নেই তো। অ্যান্ড থাকলে ও, তুমি বলতে পারতে সমান, তো অর এইটা হতে ও, পারে অথবা এটা, দুটোর মধ্যে একটা হলেই সাবগ্রুপ হয়ে যাবে। ও, ঠিক আছে। নেক্সট নাম্বার 8। 8 তো হলো। নাম্বার 9। নাম্বার 9 একটা ফর্মুলা, অর্ডার অফ এইচ কে। সেটার ফর্মুলা হচ্ছে এরকম, order of H into order of K by order of H intersection K। ঠিক আছে, এইবার 2 নাম্বারের দিয়ে লেখো। 2 নাম্বার, let G, circle be a cyclic group। ঠিক আছে, এবার জিটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, এবং জি হচ্ছে জেনারেটেড বাই এ দিয়ে জেনারেট করছে। তাহলে এই জি এর কিছু প্রপার্টি আমরা পাই। নাম্বার 1, এ ইনভার্স যেটা সেটাও জেনারেটর হবে, ইজ অলসো আ জেনারেটর অফ জি। ঠিক আছে, তাহলে এটা যদি জি এর জেনারেটর হয়, এ ইনভার্সটাও 100% জি এর জেনারেটর হবে। নাম্বার 2, আচ্ছা জি যদি সাইক্লিক হয় তাহলে জিটা 100% আবেলিয়ান হবে, মানে কমিউটেটিভ। হ্যাঁ, সাইক্লিক হলে সেটা অবশ্যই হয়ে যাবে কমিউটেটিভ। আচ্ছা, নাম্বার 3, এক্ষেত্রে যদি অর্ডার অফ জিটা এন হয়, তাহলে অর্ডার অফ এ যেটা সেটাও এন হয়ে যাবে। বুঝতে পারলে? মানে জি যদি সাইক্লিক গ্রুপ হয় এবং জেনারেটেড বাই এ হয়, তাহলে জি এর অর্ডার যা হবে এ এর অর্ডারও তাই হবে, এবং এর উল্টোটাও সত্য, অ্যান্ড কনভার্সলি। মানে অর্ডার অফ এ যদি এন হয় তাহলে অর্ডার অফ জিটাও এন হয়ে যাবে। ঠিক একইভাবে যদি অর্ডার অফ জিটা ইনফাইনাইট হয়,
সেক্ষেত্রে অর্ডার অফ এ যেটা সেটাও কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। এবং এর উল্টোটাও অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয় তাহলে অর্ডার অফ জিটাও ইনফাইনাইট হয়ে যাবে। বুঝতে পারলেন? আচ্ছা, নাম্বার 5, জি সাইক্লিক। তাহলে জি এর যে কোনো সাবগ্রুপ সেটাও সাইক্লিক হয়ে যাবে। এভরি সাবগ্রুপ অফ জি ইজ সাইক্লিক। ঠিক আছে, জি যদি সাইক্লিক গ্রুপ হয় তার যে কোনো সাবগ্রুপ নিলে সেটাও কিন্তু সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এই কটা মনে রাখতে হবে। হ্যাঁ, মানে 9টা আর 5টা, টোটাল 14টা থিওরেম। এই 14টা থিওরেম আমাদের সামনের ক্লাসগুলোতে যে কোনো থিওরেম প্রমাণ করতে গেলে ইউজ হতে পারে, ইভেন হবেও। দেখবে এর মধ্যে অনেক থিওরেম ইউজ হবে। ঠিক আছে, তো এইগুলো আমি বলে দিলাম। এর প্রমাণগুলো আমি বললাম না, কারণ সেগুলো আমাদের পরীক্ষায় কোনোভাবেই আসার সম্ভাবনা নেই। বুঝতে পারবে? তো এখনো অবধি যা করানো হলো পুরোটাই সেকেন্ড সেমিস্টারের জিনিস, এখান থেকে পরীক্ষায় কিছুই আসবে না। তবে এইগুলো না করলে পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো করতে পারবে না। ঠিক আছে, বলো এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো আজকে। নেক্সট দিন আমরা কোষের থেকে শুরু করবো এবং ওইখান থেকেই আমাদের অ্যাকচুয়াল ফোর্থ সেম শুরু হবে। এটা হয়ে গেল সেকেন্ড সেমের একটা রিক্যাপ ক্লাস। ঠিক আছে।